ওসাং ব্যাংক থেকে অনেক টাকা ঋণ নেয় এবং তার কাছে জমানো সমস্ত টাকা দিয়ে একটি ফ্ল্যাট কিনে নেয়। সে ভেবেছিল একটা নতুন ফ্ল্যাট কিনে তার জীবন পাল্টে যাবে, কিন্তু সে এই ফ্ল্যাটে ওঠার পর থেকেই শুরু হলো অদ্ভুত শব্দ। সে যখনই ঘুমাতে যায় তখনই শুরু হয় ভয়ঙ্কর শব্দ। তার সাথে প্রতিবেশীদের অভিযোগ আর রহস্যময় ঘটনার ভয়াল ছায়া। তবে ছেলেটি কি এই শব্দ কে করেছে এটা বের করতে পারবে, নাকি ফ্ল্যাটের ভেতরেই লুকিয়ে আছে কোনো এক গোপন রহস্য? চলুন শুরু করা যাক। ওসাং অনেক খোঁজাখুঁজি করার পর 1 মিলিয়ন টাকায় চমৎকার একটি ফ্ল্যাট কিনতে পেরেছে। ওসাং অফিসে যাচ্ছিল, ঠিক তখনই তার ফোনে একটা কল আসে তার ফ্ল্যাটের মালিকের কাছ থেকে। মালিকের কল পেয়ে সে জরুরিভাবে মালিকের সাথে দেখা করার জন্য বাস থেকে নেমে দৌড়ে চলে যায়। ফ্ল্যাট কিনতে যখন সে কন্ট্রাক্ট সাইন করবে তখন ওসাং দেখে মালিক এটার দাম প্রায় 10 লাখ টাকা বাড়িয়ে দেয়। ওসাং বলে, আপনি অল্প সময়ের মধ্যে এত টাকা কিভাবে বাড়িয়ে দিলেন? ফ্ল্যাটের মালিক বলে, আপনার নেওয়ার হলে নেন, না হলে আমি অন্য কারো কাছে এটা বিক্রি করে দেব। তখন সে পিছন ঘুরে দেখে আসলে সত্যি অনেক লোক আছে এই ফ্ল্যাটটা কেনার জন্য। তখন সে নিরুপায় হয়ে আরো 10 লাখ টাকা বাড়িয়ে দিয়েই এই ফ্ল্যাটটা কিনতে রাজি হয়। সে তার কাছে থাকা সমস্ত টাকা দিয়ে দেয়, তার সাথে ব্যাংক থেকেও কিছু ঋণ নেয়। সব টাকা দিয়ে সে তার ফ্ল্যাটটা কেনে। খুশিতে সে কল্পনা দেখতে শুরু করে সে তার নতুন পার্টনারকে নিয়ে কিভাবে এই ফ্ল্যাটে বসবাস করবে। সে সব সুন্দর মুহূর্তের কল্পনা করতে শুরু করে। সে নতুন ফ্ল্যাটে উঠেও পড়েছে। এভাবে তার বেশ কয়েকটা দিন ভালোই কাটছিল। হঠাৎ এক বৃষ্টিমুখর রাতে তার ঘুম ভেঙে যায়। তখনই হঠাৎ করে তার মনে হচ্ছিল তার ফোনটা হয়তো ভাইব্রেট হচ্ছে। তার মোবাইলটা হাতে নিয়ে দেখে তখন রাত প্রায় 4:30 বাজে, কিন্তু তার মোবাইলে তো কোনো কল আসেনি। তারপরও সে ভাইব্রেটের শব্দ পেয়েছে। সে ভেবেছে হয়তোবা উপরতলা থেকে শব্দটি এসেছে। তারপরে সে আবারও ঘুমানোর চেষ্টা করে, কিন্তু এত শব্দের কারণে সে কোনো কিছুতেই ঘুমাতে পারছিল না। এভাবে তার সারা রাতেই নির্ঘুমে কেটে যায়। ঘুম ভেঙে সে অফিসের দিকে রওনা হয়। তখন সে ফোনে একটা নিউজ দেখে সিওল শহরের ফ্ল্যাটের দাম অনেক বেশি কমে যাচ্ছে। তার মনটাই খারাপ হতে শুরু করে যে মাত্র এত টাকা দিয়ে একটা ফ্ল্যাট কিনেছি আর এত তাড়াতাড়ি ফ্ল্যাটের দাম এত কমে যাচ্ছে। ওসাং অফিসে বসে চিন্তায় পড়ে যায় কিভাবে সে এত টাকা লোন পরিশোধ করবে। তখন তার সাথে দেখা করার জন্য তার অফিসের কলিগ আসে। তিনি বলে তিনি নাকি ক্রিপ্টোতে ইনভেস্ট করে অনেক টাকা লাভবান হয়েছে। তখনই তার কলিগ তাকে এসব বলে কনভিন্স করানোর চেষ্টা করে, তুমিও যদি ক্রিপ্টোতে ইনভেস্ট করতে তাহলে তুমি অনেক লাভবান হতে পারতে। কলিগের মুখে এমন কথা শুনে তার মনটা আরো বেশি খারাপ হয়। ওসাং বৃষ্টি ভেজা শহরে বাইরে দাঁড়িয়ে সিগারেট টানতে থাকে। তখনই তার পাশে তার বন্ধু এসে দাঁড়ায়। তারা তখন বিভিন্ন ধরনের গল্প করতে শুরু করে। ওসাং বলে, কি আর বলবো রে ভাই, আমার উপরতলার লোকজন অনেক বেশি শব্দ করে, রাতে একদম ঘুমাতে পারি না। যাই হোক, তোর দিনকাল কেমন চলছে? আসলে তার বন্ধুও ক্রিপ্টোতে ইনভেস্ট করেছিল, কিন্তু সে কোনো লাভ পায়নি। এসব গল্প শেষে সারাদিনের ক্লান্তি নিয়ে সে বাড়িতে ফিরে আসে এবং তার দরজায় কিছু নোট দেখতে পায়। নিচতলার কিছু লোকজন তাকে নোটগুলো দিয়েছে যে তাদের ছোট ছোট ছেলে মেয়ে স্কুলে পড়ে। এত শব্দ করলে তাদের অনেক ধরনের অসুবিধা হয়। সে যেন এরকম শব্দ আর না করে। রাগ করে সে সবগুলো টেনে ছিঁড়ে ফেলে দেয় আর দূরে দাঁড়িয়ে একজন মানুষ সবকিছু দেখতে থাকে। ওসাং বাড়িতে এসে কি করবে বুঝতে না পেরে তার কেয়ারটেকারকে কল দেয় আর তাকে জানায় তার উপরে তলার পরিবার রাতে অনেক বেশি বিভ্রান্তিকর শব্দ করে, এজন্য সে রাতে ঠিকঠাক ঘুমাতে পারে না। এরপর ওসাং বৃষ্টি ভেজা রাতে সাইকেল করে বাহিরে বেরিয়ে পড়ে। আসলে তার ঋণের বোঝা এতটাই বেড়ে যায় যে সে চাকরির টাকায় আর কুলোতে পারে না। তাই সে ফুড ডেলিভারির কাজ করতে শুরু করে দিয়েছে। মাঝরাতে সে ক্লান্ত শরীরে বাসায় ফেরে আর আজও দরজায় দেখতে পায় সেই ছোট ছোট নোটগুলো। এসব শব্দ করার জন্য আবারও অনেক অনেক কমপ্লেন। বেচারা ওসাং রেগে মেগে সে তার বেডরুমে যায়। ফ্রেশ হয়ে মোবাইল হাতে নিয়ে সে নিউজ দেখে। আসলে ওসাং ফ্ল্যাট কেনার পর থেকেই বাকি ফ্ল্যাটের দাম কমতে শুরু করেছে। এরপর সে ঘুমিয়ে পড়ে। রাত 4:30টার সময় তার আবারও ঘুম ভেঙে যায় কোনো এক অদ্ভুত ভাইব্রেটের শব্দের কারণে। সে ভেবেছিল কেউ তাকে হয়তো আজকেও কল দিয়েছে, কিন্তু সে মোবাইলটা হাতে নিয়ে দেখে আসলে তার ফোনে আজও কোনো কল আসেনি, বরং তার উপরতলা থেকেই হয়তোবা এই শব্দটা বারবার আসছে। ঠিক তখনই তার দরজায় কেউ এসে নক করে। সে যখন তার দরজার ডিসপ্লের দিকে তাকায় দেখে একটা মহিলা এসেছে। দরজা খুলতেই মহিলাটি দরজার সাথে ধাক্কা লেগে নিচেই নিচে পড়ে যায়। এর জন্য ওসাং তার কাছে ক্ষমা চেয়ে নেয়। মহিলাটি তাকে বলতে থাকে, আমি তোমার দরজায় সব ছোট ছোট নোটগুলো লাগিয়েছিলাম। শোনো, আমার ছোট ছোট ছেলে মেয়ে আছে,
দেখো, তুমি যদি এত শব্দ করো তাহলে ওরা একদমই পড়াশোনা করতে পারে না। দয়া করে তুমি এসব শব্দ করা বন্ধ করো। ওসাং তখন বিরক্ত হয়ে বলতে থাকে, বিশ্বাস করুন, আমি কোনো শব্দ করিনি। আমি নিজেও জানি না এসব শব্দ কোথা থেকে আসে, হয়তো বা উপরতলা থেকে আসে। মহিলাটি তার কোনো কথাই বিশ্বাস করে না আর বলতে থাকে, আমার তো মনে হয় তুমিই এইসব শব্দগুলো করো। এইসব কথা শেষে ওসাং ঘরে ঢুকে দরজা লাগাতে গেলে মহিলাটি তার দরজা ধরে ফেলে আর উকি দিয়ে বলে, দেখো, যখনই তুমি রুমে যাও তখনই শব্দ শুরু হয়ে যায়। তুমি যদি এইসব শব্দ বন্ধ না করো তাহলে আমার হাজবেন্ড এসে তোমার অবস্থা খারাপ করে দেবে। মহিলাটি জোর করে তার রুমের ভেতর চলে আসে এটা দেখার জন্য যে এইসব শব্দ কোথা থেকে আসে। মহিলাটি বলে, তুমি না বলেছিলে ওপরতলা থেকে শব্দ হয়? কোথায়? এখন তো কোনো শব্দই হচ্ছে না। তার মানে তুমি এইসব শব্দগুলো করো। এসব বলে মহিলাটি চলে যায়। মহিলাটির এইসব কথা শুনে উসাং অনেকটা ভয় পেয়ে যায়। উসাং রেগে মেগে তার পকেটে ছোট ছোট নোটগুলো নিয়ে উপরতলার দিকে যেতে থাকে। উপরতলায় গিয়ে সে কলিং বেল দেয় আর দরজা খুলতেই একজন লোক বেরিয়ে আসে। লোকটির নাম জিনহো। তাকে সে এই ছোট ছোট নোটগুলো দেখায় আর বলে, দেখুন, প্রচুর পরিমাণ বিভ্রান্তিকর শব্দ হওয়ার কারণে আমি রাতে একদম ঘুমাতে পারি না। দয়া করে কি এই শব্দগুলো বন্ধ করা যাবে? এতে লোকটি রেগে যায় আর বলে, কোথায়? আমি তো কোনো শব্দ করছি না। হয়তো বা উপরতলা থেকে কেউ শব্দ করছে। লোকটির কথা শুনে ওসাং তো আরো মরিয়া হয়ে উঠেছে, এটা জানার জন্য যে শব্দগুলো কই থেকে আসে। ওসাং আবারও উপরতলার দিকে যেতে থাকে। উপরতলায় গিয়ে দেখে ওই রুমের ভাড়াটিয়া মাত্র কাজের জন্য বাইরে চলে যাচ্ছে। ওই লোকটা তাকে জানায় সে কোনো ধরনের শব্দ করছে না, তার বাসায় সাউন্ড প্রুফ ওয়াল লাগানো আছে। তারপরেও তার রুমে এসব শব্দ আসে। সে এই শব্দের জন্য অনেক সমস্যার মধ্যে আছে। এবার তো ওসাং বুঝতে পারছে না আসলে শব্দগুলো কোথা থেকে আসছে। আর শব্দ কোথা থেকে আসছে সেটা বোঝার জন্য সে আরো উপরতলায় উঠতে শুরু করে। আরো একতলা উপরে 1701 নাম্বার রুমে কলিং বেল বাজালেই দরজা খুলে এক বৃদ্ধ লোক। ওসাং বলে, আপনার ফ্ল্যাট থেকে অনেক বেশি শব্দ হয়, এজন্য আমি রাতে ভালো করে ঘুমাতে পর্যন্ত পারি না। বৃদ্ধ লোক বলে, আরে এসব কি বলছো তুমি? আমি তো নিজেই ভালো করে হাঁটতে পারি না, আমি কি করে এসব শব্দ করব? এই বলে বৃদ্ধ লোকটি ওসাং এর উপর অনেক রেগে যায় আর বলে, তুমি আমার কাছে এসব কমপ্লেন নিয়ে কেন এসেছো? তুমি এই বাসার সেক্রেটারির কাছে গিয়ে কমপ্লেন করে আসো। বেচারা ওসাং তখন উপায় না পেয়ে ওই বাসার উপরতলার দিকে যেতে থাকে। হঠাৎই ওই ফ্ল্যাট থেকে একজন মহিলা বের হয়ে আসে। আসলে ওই মহিলাই পুরো বিল্ডিংটার দেখাশোনা করে। তিনি হলেন ওই বিল্ডিং এর সেক্রেটারি। মহিলাটি তাকে জানায়, আসলে বাড়িটি এত নিখুঁতভাবে তৈরি করা হয়েছে যে এটা বোঝারই কোনো উপায় নেই যে আসলে কোথা থেকে শব্দগুলো আসে। হোসাং বলে, এই শব্দের কারণে আমি রাতে একদম ঘুমাতে পারছি না। তখন মহিলাটি তাকে বলে, তোমার রুমের পাশের 1301 নাম্বার রুমের মালিক আমি নিজেই। আর 2 মাস পরে আমার রুমের এগ্রিমেন্ট শেষ হয়ে গেলে আমি তাদেরকে বাড়ি থেকে তাড়িয়ে দেব। এই কয়েকটা দিন তুমি একটু অ্যাডজাস্ট করে নাও। এসব বলে মহিলাটি ওসাংকে কিছু টাকা অফার করে। যেহেতু ওসাং এর সময় অনেক ধার ধানায় আটকে ছিল, তখন তার কাছে খুব একটা টাকাও ছিল না। তাই সে হাসি মুখে টাকাগুলো নিয়ে সে তার ফ্ল্যাটে চলে আসে। এখানে এসে দেখে কেউ একজন তার সাইকেলের টায়ারটা পাংচার করে দিয়ে গেছে। যাই হোক, পরদিন সকালে অফিসে এসে তারা দুই বন্ধু আবার গল্প করতে থাকে। তখন তার বন্ধু তাকে বলে, ভাই, আমি একটা জোস কয়েনের খোঁজ পেয়েছি। তুই যদি এখানে 100 টাকা ইনভেস্ট করিস তাহলে তুই 800% ব্যাক পাবি। অর্থাৎ 100 টাকায় তুই 800 টাকা পাবি। আগামী 15 আগস্ট এমনটা হবে, এটা আমি খোঁজ পেয়েছি। তুই যদি এখানে ইনভেস্ট করতে চাস তাহলে তোর লোন তুই এক রাতের মধ্যে শোধ করতে পারবি। কিন্তু ওসাং একদমই তার বন্ধুর এসব কথা বিশ্বাস করে না। এজন্য ওসাং তার বন্ধুকে মানা করে দেয়। কিছুক্ষণ পর অফিসে কাজ করার সময় তার মোবাইলে ব্যাংক থেকে লোন পরিশোধ করার এসএমএস আসে। সে চিন্তায় কি করবে বুঝতে পারছে না। রাতে সে আবারও ফুড ডেলিভারি করার কাজ করতে শুরু করে দেয়। হঠাৎই সে তার মোবাইলটা বের করে দেখে যে সত্যি এই কয়েনের দাম তো ক্রমশই বেড়ে চলেছে। কিন্তু ওসাং তবুও পুরোপুরি ভরসা পাচ্ছে না। এরপর সে আরেকটা বাসায় যখন ডেলিভারি দিতে যায় তখন তার রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়ে যায়। এভাবে সে আরো হতাশায় পড়তে থাকে। শেষমেশ এসব দেখে ওসাং সিদ্ধান্ত নেয়
এখানে সে ইনভেস্ট করবে। তখন মোবাইল বের করে সে তার বন্ধুকে কল দেয় আর বলে, তুই কি শিওর হয়ে বলছিস এখানে ইনভেস্ট করলে 800% লাভ পাওয়া যাবে? তার বন্ধু বলে, আরে ভাই, আমি শিওর হয়েই বলছি। এরপর উসাং তার ফ্ল্যাট বিক্রি করার জন্য আরেকজনের কাছে যায়। দামাদামি করার পর তার 1 বিলিয়ন টাকার ফ্ল্যাট সে মাত্র 850 বিলিয়ন টাকায় বিক্রি করতে রাজি হয়। তার তো মনে অন্য উদ্দেশ্য ছিল, যদি সে তার ফ্ল্যাটটি অর্ধেক দামেও বিক্রি করতে পারে তাহলে সে তার 8 গুণ ফেরত পাবে। এরপর চাইলে সে এই ফ্ল্যাট সহ অন্য আরো অনেক ফ্ল্যাটও কিনতে পারবে। কিছুক্ষণ পরে দুইজন লোক আসে তার ফ্ল্যাটটি দেখার জন্য আর বলে, তুমি যদি এই কন্ট্রাক্ট উইথড্র করো তাহলে তোমাকে এই ফ্ল্যাটের অর্ধেক দাম জরিমানা দিতে হবে, অর্থাৎ 170 বিলিয়ন টাকা তোমাকে জরিমানা হিসেবে দিতে হবে। এসব কথা শেষে উসাং তাদের কাছ থেকে 85 বিলিয়ন টাকা অ্যাডভান্স হিসেবে নেয়। উসাং তখন ওই অ্যাডভান্সের 85 বিলিয়ন টাকা নিয়ে তার বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। আবারও সে তার মোবাইল বের করে। মোবাইল খুলে দেখে যে তার কয়েনের দাম দিন দিন আরো বেশি বাড়তে শুরু করেছে। হঠাৎই দেখে তার মোবাইলের চার্জ নেই। সে দৌড়ে এসে কোনো মতে বাড়িতে ঢুকে আগে তার মোবাইলটা চার্জ করে এবং তার বন্ধুকে কল দেয়। তার বন্ধু তাকে জানায় যে যখনই কয়েনের দাম 850 টাকা হবে তখনই কয়েনটাকে কিনে ফেলার জন্য। ওসাং তখনই ল্যাপটপ নিয়ে বসে পড়ে কখন কয়েনের দাম 850 টাকা হবে। কিন্তু এই মুহূর্তে শুরু হয় আবার সেই বিভ্রান্তিকর আওয়াজ। নিজেকে কোনোভাবেই সে কন্ট্রোল করতে পারছে না, কিন্তু তাকে তো এই কয়েন কিনতেই হবে। তাই সে নিজেকে অনেক কষ্ট করে কন্ট্রোল করে এবং 850 কয়েন হওয়া পর্যন্ত অপেক্ষা করে। আর সে কিছুক্ষণ পর কয়েনটি কিনেও ফেলে। তার কিছুক্ষণের মধ্যেই ওসাং দেখে যে তার কয়েনের দাম দ্বিগুণ বেড়ে গেছে। সে তার বন্ধুকে কল করে বলে, তোর কথা বিশ্বাস না করে তোকে কত গালাগালি করেছি, আমাকে প্লিজ মাফ করে দিস। আমার তো এখনো বিশ্বাস হচ্ছে না আসলে এই কয়েনের দাম এত বেড়ে যাবে। তখন তার বন্ধু তাকে বলে, 15 তারিখ সকালে এই কয়েন বিক্রি করে দিতে হবে, কেননা এরপর থেকে এই কয়েনের দাম আবার কমতে শুরু করবে। উসাং তখন তার বন্ধুর বলা এই সমস্ত কিছু ডায়েরিতে নোট করে রাখে। এভাবে সেদিন গুনতে থাকে। দেখতে দেখতে প্রায় চলে এসেছে 15 তারিখ। আজকে তার মনটাও অনেক ভালো। অনেকদিন পরে সে তার ঘরটাকে সুন্দর করে গুছিয়ে পরিষ্কার করেছে। এরপর সে ফ্রেশ হয় আর ফ্রেশ হয়ে এসে তার মোবাইলটা হাতে নেয় কয়েনের দাম দেখার জন্য। এভাবে সে মোবাইল দেখতে দেখতে ঘুমিয়ে পড়ে আর মাঝরাতে শুরু হয় আবারও সেই আজব শব্দ। এত বেশি শব্দ হচ্ছিল যে সে প্রায় পাগল হয়ে যাওয়ার মতো অবস্থা। ঠিক তখনই উপরতলার জিনহো আসে তার রুমে উকি দিয়ে দেখতে যায় আর এই শব্দ আসলে ওসাং করছে নাকি সেটা দেখার চেষ্টা করে, কিন্তু সে দেখে কোনো শব্দ হচ্ছে না। ওসাং বলে, তোমরা কেন কেউ বিশ্বাস করছো না, আমি কোনো শব্দ করিনি। কিন্তু জিনহো তার কথা বিশ্বাস না করে তাকে থ্রেট দিয়ে চলে যায়। আর এর কিছুক্ষণ পরে আবারও সেই বিভ্রান্তিকর শব্দ শুরু হতে থাকে। এত বেশি শব্দের কারণে উসাং আবারও রেগে যায়। সে প্রচন্ড রাগে ফ্লোরে অনেক কিল ঘুষি দিতে থাকে। আর উসাং দেখতে পায় দূর থেকে তার এসব কার্যকলাপ অন্য একটি মেয়ে ফোনে ভিডিও করে রাখছে। আর ওই মেয়েটাও তখন তার কাছে এসে বলে, তুমি এসব শব্দ করো না, এতে আমাদের অনেক বেশি সমস্যা হচ্ছে। কিন্তু সে তো কাউকেই বোঝাতে পারছে না যে সে এই শব্দগুলো করছে না, সেই শব্দগুলোর ব্যাপারে কিছু জানেও না। তাই সে রাগে দুঃখে বাইরে চলে আসে আর সিগারেট টানতে থাকে। ঠিক এমন সময় তার পাশের ফ্ল্যাটের অন্য একজন লোক আসে আর তাকে থ্রেট দিতে থাকে। লোকটা বলতে থাকে সে যেন আর কখনো শব্দ না করে, সে তো এখন পুরাই ঘাবড়ে গেছে। কিছুক্ষণ পর লিফটে উসাং এর সাথে ওই লোকটির আবারও দেখা হয়। আসলে ওই লোকটি ছিল নিচতলার ভাড়াটিয়া মহিলার হাজবেন্ড। লোকটি তার সাথে অনেক রাগ দেখায় আর সেখান থেকে চলে আসে। সে বাড়িতে এসে আবার ঘুমাতে গেলে শব্দ শুরু হয়। শব্দ যেন এত বেশি বেড়ে গেছে যে তার মাথাই খারাপ হয়ে যাচ্ছে। এভাবে সেই দিন পার হয়ে যায়। তার পরের রাতেও সে ঘুমাতে গেলে সেদিন তো আরো বেশি শব্দ হতে থাকে। এত শব্দের কারণে উসাং নিজেকে আর সামলাতে পারে না। সে হ্যালোসিনেট করতে শুরু করে। এদিকে তার কয়েনের দামও হুড় করে বাড়তে থাকে। যাই হোক, সে নিজেকে সামলানোর জন্য এসবে কান্না দিয়ে কিছু মেডিসিন খেয়ে শুয়ে পড়ে। আজকে রাতের বেলা এত বেশি পরিমাণ শব্দ হয় যে উসাং আর নিজেকে সামলাতে পারে না। সে তখন রাগ করে তার ফ্লোরে একটা হাতুড়ি নিয়ে জোরে জোরে মারতে থাকে। দেখতে দেখতে 15 তারিখ চলে এসেছে।
আজকে সকাল 8:15 তার কয়েনগুলো আজকে তাকে বিক্রি করতে হবে। সকালে ঘুম ভেঙে দরজা খুলতেই ওসাং দেখতে পায় ওই বিল্ডিং এর সকল ভাড়াটিয়ারা তার রুমের বাইরে দাঁড়িয়ে আছে। তারা সবাই কমপ্লেন করতে থাকে যে তুমি যখনই রুমে থাকো ঠিক তখন থেকেই শব্দ শুরু হতে থাকে। এই বলে ওসাংকে সবাই অনেক বকাবকি করছিল। ঠিক তখনই ওই সেক্রেটারি মহিলা এসে সবাইকে থামিয়ে দেয় আর ভাড়াটিয়াদের অভিযোগ শুনে তাদেরকে অনুমতি দেয় তার ঘর সার্চ করে দেখার জন্য। আসলে তার ঘর থেকে কি শব্দ আসছে কিনা এটা জানার জন্যই তাকে অনুমতি দিয়ে দেয়। তখন জিনহো ভালোভাবে তার রুম চেক করতে থাকে আর তখন হঠাৎ করেই শব্দ বন্ধ হয়ে যায়। ঠিক তখনই ইলসাং বলে, দেখো আমি তোমাদের সামনেই দাঁড়িয়ে আছি, তাহলে আমি ভেতরে শব্দ করছি কিভাবে? কিন্তু এখানে ব্যাপারটা অন্যরকমই ছিল। জিনহো সবাইকে ডেকে এনে দেখায় যে ইউসাং তার ঘরের লুকানো কোনো এক জায়গায় মোবাইলে ভাইব্রেট সিস্টেম ওপেন করে রেখেছে আর এর মাধ্যমে সে শব্দগুলোকে ছড়াচ্ছে। কিন্তু ওসাং সে তো নিজেই জানে না তার ঘরের ভেতরে এমন একটি লুকানো জায়গা রয়েছে। সে ভাবছে নিচতলার ভাড়াটিয়ার হাজবেন্ড হয়তো তাকে ফাঁসানোর জন্য এই কাণ্ডটি করে রেখেছে। তাই তখন সে ওই লোকটির সাথে মারামারি করতে শুরু করে দেয়। এক পর্যায়ে ওই লোকটি ওসাংকে ধাক্কা দিলে তার মোবাইলটি পড়ে যায়। ওসাং নিজেকে সামলানোর জন্য উঠে দাঁড়ায় আর লোকটিও তখন আপনা আপনি মাটিতে পড়ে যায়। সবাই ভাবছে ওসাং ওই লোকটিকে মারধর করেছে, তাই পুলিশ তাকে ধরে নিয়ে যায়। কিন্তু ওসাং পুলিশকে বলতে থাকে, আজ সকাল 8:15 আমার খুবই গুরুত্বপূর্ণ একটা কাজ রয়েছে, প্লিজ আমাকে ছেড়ে দিন, আমি ওই লোকটিকে মারিনি। কিন্তু পুলিশ তার কোনো কথাই বিশ্বাস করে না। ওসাং রাগ করে বলে যে তাহলে আমার মোবাইলটিই আমাকে ফেরত দিন। এরপর পুলিশ তার মোবাইল তাকে ফেরত দেয়, কিন্তু ধাক্কাধাক্কি করার কারণে তার মোবাইলের উপরের ডিসপ্লেটি একদম ভেঙে গেছিল। তাই সে পুলিশকে বাথরুমে যাবার কথা বলে তাদের চোখ ফাঁকি দিয়ে পালিয়ে যেতে চেষ্টা করে। পুলিশ তাকে ধরে ফেলে। ঠিক তখনই সে পুলিশের রুমে একটা কম্পিউটার দেখতে পায়। অনেক কষ্টে সে পুলিশের চোখ ফাঁকি দিয়ে পুলিশের রুমে ঢুকে সে তার কম্পিউটারে নিজের আইডি লগ ইন করে আর তার কয়েনের দাম চেক করতে যায় আর দেখে তার কয়েনের দাম তো আরো বেড়ে গেছে। ঠিক যখনই সে তার কয়েনটি বিক্রি করতে যাবে ওই সময় পুলিশ তাকে দেখে ফেলে আর ওই রুমে চলে আসে। ওসাং কোনোভাবেই সেল নাওয়ে ক্লিক করতে পারছিল না, কারণ পুলিশ তার হাতে ইলেকট্রিক গান দিয়ে শক দেয়। সে কয়েনটি বিক্রি করার জন্য অনেক চেষ্টা করতে লাগে। সে অনেক কষ্টে নিজের যত শক্তি আছে সব শক্তি প্রয়োগ করে। সে যখনই সেল নাওয়ে ক্লিক করতে যাবে ঠিক তখনই পুলিশ অফিসার কম্পিউটারের কেবল খুলে দেয় আর তখনই ওসাং অজ্ঞান হয়ে যায়। তার জ্ঞান ফিরে সে দেখতে পায় তার সেক্রেটারি এসে তাকে বাঁচিয়ে নিয়েছে। সেক্রেটারি মহিলা প্রমাণ করে দিয়েছে তার কোনো দোষ নেই, সব দোষ তার নিচতলার ভাড়াটিয়ার। পুলিশ তারপর তার কাছে ক্ষমা চায় আর তাকে তার মোবাইলটি ফেরত দিয়ে দেয়। কিন্তু এতক্ষণে অনেক দেরি হয়ে গেছে, ক্ষমা চাইলেই আর কি হবে, এতক্ষণে তো সে তার সবকিছু হারিয়ে ফেলেছে। বাড়িতে এসে সে তার ল্যাপটপটি ওপেন করে আর সে দেখতে পায় তার কয়েনের দাম প্রায় 100% কমে গিয়েছে। তার 85 বিলিয়ন টাকা সে লস করে ফেলেছে। এবার তার স্বপ্নের বাড়িটাও তাকে ছেড়ে দিতে হবে। এসব কারণে ওসাং খুব কান্নাকাটি করতে থাকে আর তার মনটা একদমই ভেঙে যায়। সে নিজেকে এক পর্যায়ে শেষ করে দিতে চায়। ছোট্ট একটা নোট লিখে রেখে সে নিজেকে শেষ করে দিবার জন্য জানালার কাছে এসে দাঁড়ায়। ঠিক তখনই উপরতলা থেকে আবারও সেই শব্দ শুরু হতে থাকে। এবার সে আত্মহত্যা করবার কথা ভুলে গিয়ে একটা হাতুড়ি নিয়ে উপরতলার চিহ্ন নামের ছেলেটার উপর ঝাঁপিয়ে পড়ে, কারণ তার ধারণা উপরতলা থেকে এই শব্দগুলো আসছে। তাই সে উপরতলার চিহ্নকে মারার চেষ্টা করে, কিন্তু সে তো চিহ্নকে মারতে গিয়ে উল্টো তার হাতেই মার খেতে শুরু করে। ঠিক এমন সময় চিহ্ন যখন ওসাংকে আবার মারতে যাবে তখন সেও আবার সেই বিভ্রান্তিকর শব্দ শুনতে পায় আর সে বুঝতে পারে আসলে ওসাং এই শব্দগুলো করছে না, হয়তো অন্য কোথাও থেকে এই শব্দগুলো আসছে। এরপর তারা দুজন দুজনের কাছে ক্ষমা চেয়ে বন্ধু হয়ে যায়। তারা একসাথে নিচতলায় যায় আর কলিং বেল বাজায়। কাউকে না পেয়ে দরজা খোলা দেখে ভিতরে চলে আসে। 1301 নাম্বার রুমে তারা চিরুনি তল্লাশি শুরু করে দেয়, কিন্তু কোথাও তারা শব্দ হওয়ার কোনো কারণ খুঁজে পায় না। শব্দ হওয়ার কারণ খুঁজতে এসে ওসাং অন্য একটি সত্যর মুখোমুখি হয়। আসলে সে 3 দিন আগে যাদের কাছে বাড়িটি বিক্রি করেছিল সে দলিলটা সে এখানেই পেয়ে যায়। তারা দুইজন তখন বাড়ির দলিলের ডকুমেন্ট নিয়ে উপরে চলে আসে আর জিনহো বলে আমার ফ্ল্যাটটাও আমি তাদের কাছ থেকে লোন হিসেবে নিয়েছি। তখন তাদের কাছে এই বিষয়টি ক্লিয়ার হয়ে যায় যে 1301, 1401 আর 1501
এই 3টি ফ্ল্যাটের মালিক একজনই। তখন তারা বুঝতে পারে এভাবে শব্দ করে যদি সব ফ্ল্যাটের লোকদের বের করে দেওয়া যায় তাহলে তো তাদেরই লাভ হবে, কারণ তারা সেই ফ্ল্যাটগুলোকে অল্প দামে তাদের কাছ থেকে কিনে নিতে পারবে। তখন তারা নতুন করে দুজন বুদ্ধি করে আর দুজন ভাবে এই সব কিছুর পেছনে হয়তো বা সেক্রেটারি মহিলার হাত রয়েছে। জিনহো বলে তারা যদি এই ব্যাপারটাকে ধরিয়ে দিতে পারে তাহলে হয়তো তাদের বাড়ি বিক্রির কন্ট্রাক্টটাকে ক্যান্সেল করতে পারবে। আর ঠিক ওই মুহূর্তে সেক্রেটারি মহিলার কল আসে উসাং এর ফোনে। আসলে মহিলাটি তাকে ডেকেছিল গত রাতের ঘটনা সম্পর্কিত এ বিষয় নিয়ে কথা বলার জন্য। যখন তারা এ বিষয় নিয়ে কথা বলছিল তখন বাইরে থেকে জিনহো আসে আর কলিং বেল বাজায়। আসলে তারা দুইজন এখানে বুদ্ধি করেই এসেছিল। মহিলাটি যখন দরজা খুলতে যায় উসাং তখন ওয়াশরুমে যাবার কথা বলে তার পুরো বাসাটি তল্লাশি করার চেষ্টা করে। আসলে সেই বাসা থেকে শব্দ হওয়ার কারণ আসছে কিনা সেটা জানার চেষ্টা করে, কিন্তু অনেক খোঁজাখুঁজি করার পরও সে কিছুই পেল না। আসলে তারা বুঝে গেছে যে এই সেক্রেটারি মহিলাই অন্য লোকদের দিয়ে উসাং আর জিনহোর ওই ফ্ল্যাটটি কিনে নিয়েছে। তার কিছুক্ষণ পর উসাং ওই মহিলার ঘরে একটা পিস্তল দেখতে পায় আর ওই মহিলার হাজবেন্ড উসাংকে চোর মনে করে মারতে গেছিল। উসাং রেগে মেগে বলে, আমি বুঝতে পেরেছি যে তোমরাই এসব শব্দগুলো করো আর এভাবে ফ্ল্যাটের দাম কমিয়ে তোমরা আমাদের মতো লোকদের কাছ থেকে ফ্ল্যাট হাতিয়ে নাও। জিনহো তখন তাড়াতাড়ি করে উসাংকে নিয়ে বাইরে চলে আসে। উসাং চিন্তিত মনে নিজ বাসায় ফিরে যায় আর তার ভাঙ্গা মোবাইলটা হাতে নেয়, কিন্তু ভাঙ্গা মোবাইলটা কোনোভাবেই অন করতে পারছিল না। তার পাশেই সে দেখতে পায় গতকালকের সেই মোবাইলটা যেটা দিয়ে ভাইব্রেশনের শব্দ হয়েছিল। এখন মোবাইলটা হাতে নিয়ে দেখে যে ওখানে ওয়াইফাই পাচ্ছে। আসলে কোন রুম থেকে ওয়াইফাই নেটওয়ার্কটা কানেক্ট করা আছে সে এটা দেখার চেষ্টা করে। সে দেখে জিনহো এর রুমের পাশে আসলে ওয়াইফাই নেটওয়ার্কটা পুরোপুরিভাবে লাইন পাচ্ছে। উসাং জিনহোকে সন্দেহ করতে শুরু করে। উসাং জিনহো এর কাছে ওয়াইফাই পাসওয়ার্ড চায়, কিন্তু জিনহো জানায় তার কাছে ওয়াইফাই নাই। এরপর উসাং প্রতিটি রুমের সামনে এসে ওয়াইফাই নেটওয়ার্ক চেক করতে থাকে। সে এটা খেয়াল করে শুধুমাত্র জিনহো এর রুমের সামনে আসলেই তার ওয়াইফাই নেটওয়ার্কটা সবচেয়ে ভালো কাজ করে। তাই সে জিনহো এর সাথে একটি জিমে আসে আর জিনহো উসাংকে বলে, আমি একজন আন্ডারকভার জার্নালিস্ট, আমি বিভিন্ন টিভি প্রোগ্রামের রিপোর্ট করে থাকি। এক পর্যায়ে উসাং বলে যে এইসব শব্দগুলো করছে তাকে তো তার মেরে ফেলতেই ইচ্ছা করে। এসব বলে দুজন গল্প করছিল। এক পর্যায়ে উসাং বলে, ভাই তুমি এখানে থাকো, আমার এখানে ভালো লাগছে না, আমি আমার রুমে চলে যাই। এসব বলে উসাং নিজের রুমে না এসে জিনহোর রুমে চলে আসে আর ওয়াইফাইটা খুঁজতে থাকে। এক পর্যায়ে সে রাউটার দেখতে পায় আর রাউটার দেখে বের করে ফেলে আসলে এই মোবাইলটা এই বাসার ওয়াইফাই থেকেই কানেক্ট করা রয়েছে। সে এটার প্রমাণ হিসেবে কিছু ছবিও তুলে নেয়। এখানে উসাং একটা গোপন রুম খুঁজে পায়। এবার উসাং বুঝে যায় সেদিন ফোনের ভাইব্রেটের শব্দ তার উপরতলার 1501 নাম্বার রুম থেকেই এসেছিল। এরপর উসাং জিনহোর রুমে ভাইব্রেট করার মেশিনও খুঁজে পায়। ঠিক তখনই উসাং মোবাইলের চার্জ শেষ হয়ে যায়। এরপর সে বুঝতে পারে যে জিনহোই তাকে ফাঁসানোর চেষ্টা করছে। যখনই উসাং তার ঘর থেকে বাইরে বেরিয়ে যাবে ঠিক তখনই জিনহো চলে আসে। তাই সে আর বাহিরে বেরিয়ে যেতে পারে না। জিনহো তখন গোপন একটা মেমোরি কার্ড বের করে এবং ভিডিও এডিট করতে শুরু করে, যেখানে উসাং বলেছিল যে এই সব শব্দ যে করে তাকে তো তার মেরেই ফেলতে ইচ্ছা করে। এখানে সে মেরে ফেলাটাকে এমন ভাবে কাটছাট করে এডিট করে দেয় যেন ভিডিওটা দেখে মনে হয় যে উসাং কাউকে মেরে ফেলতে চাইছে। দূর থেকে তো উসাং এসব দেখে রেগে মেগে আগুন হয়ে যাচ্ছে, কিন্তু উসাং কিছু বলতে পারছিল না। উসাং ভাবতেই পারছিল না যে জিনহো তাকে এইভাবে ধোকা দিবে। উসাং রাতের অপেক্ষা করছিল এবং সে চিন্তা করে রেখেছিল যে রাতেই তাকে হাতুড়ি দিয়ে মেরে ফেলবে, কিন্তু সে সবসময় অন্যের কাছে মার খেয়েছে, সে কখনো কাউকে মারেনি। আজও তার ব্যতিক্রম হয়নি। সে জিনহোকে মারতে গিয়েও মারতে পারেনি। ঠিক এমন সময় জিনহোর রুমে কলিং বেল বাজে, তাই সে হুড়মুড় করে এক জায়গায় লুকিয়ে পড়ে। জিনহো দরজা খুলতেই দেখে ওই মহিলাটি আর কেউ নয়, সেই নিচতলার মহিলা। মহিলাটি জিনহোকে বলে, তোর কারণে আমার হাজবেন্ড নিজেকে মারতে এই ধরনের অ্যাক্টিং করতে গিয়ে সে এখন কোমায় চলে গেছে। তখন জিনহো তাকে কিছু টাকা অফার করে, কিন্তু মহিলাটি টাকা না নিয়ে তার কিছু হার্ড ডিস্ক ভেঙে ফেলে। তাই জিনহো রাগ করে মহিলাটিকেই মেরে ফেলে আর খাটের নিচে শুয়ে শুয়ে উসাং সব দেখে। এখানে তো জিনহো অন্য চাল চেলে দেয়। সে তখন পুলিশকে কল করে বলে যে তার রুমে একটা মার্ডার হয়েছে, হয়তো নিচতলার উসাং নামের ছেলেটা এই মহিলাকে মেরে ফেলেছে। ওই মহিলাটিকে এভাবে দেখে উসাং তো নিজেই বমি করে দেয়। সে তখন বাইরে বেরিয়ে যাবে, ঠিক এমন সময় জিনহো তাকে দেখে ফেলে আর জিনহো তখন নিচের গায়ে হাতুড়ি দিয়ে একটি আঘাত করে আর সে হাতুড়িটি উসাং এর হাতে ধরিয়ে দেয়।
জিনহো ঘটনাকে এমন ভাবে সাজায় যে তুই ওই মহিলাটিকে মেরে আমার গায়েও হাত তুলেছিস। উসাং রেগে জিনহোকে মারতে গেলে উল্টো জিনহোই উসাংকে মারতে থাকে। জিনহো তাকে বলে সে এই বাড়ির মালিককে ধরতে এসেছে। আসলে তার সমস্ত কালো টাকার ইনভেস্টিগেশন করার জন্য সে এখানে এসেছে। আসলে ওই মহিলার মুখোশ খুলে যদি সে একটা রিপোর্ট তৈরি করতে পারে তাহলে তার অনেক নামডাক হবে। আর ইউসাংকে মেরে ফেললে সব দোষ গিয়ে পড়বে ওই মহিলার ঘাড়ে। তাই সে উসাংকেও মারতে চায়। তখন উসাং জিনহোকে বলে, আমি তো কোনো দোষ করি নাই, তাহলে তুমি আমাকে কেন এভাবে ফাঁসাতে চাইছো? তার চেয়ে তুমি আমাকে মেরো না, আমরা দুজন মিলে ওই মহিলাটির কুকর্ম ফাঁস করে দেব। এরপর তারা দুজনে লাশটিকে লুকানোর জন্য মহিলাটির ঘরের ভিতরে লাশটিকে রেখে গ্যাসের লাইন কেটে দেয়। আর ওই মহিলা আর তার হাজবেন্ডকে তারা দুইজন আটক করে। তারপর জিনহো ওই সেক্রেটারি মহিলাকে বলে, তুমি যখন অ্যাডভোকেট ছিলে তখন তুমি একটা খারাপ বিল্ডিং তৈরি করেছিলে, আর সেটার রিপোর্ট আমি নিজেই তৈরি করেছিলাম। আর আমার তৈরি করার রিপোর্টগুলো তুমি সব নষ্ট করেছো। জিনহো ওই মহিলাটির কাছ থেকে ব্ল্যাক মানির সব কাগজপত্র চায়, কিন্তু মহিলাটি বলে তার কাছে কোনো কিছুই নাই। তাই জিনহো তাকে মেরে ফেলতে চায় আর সে নিজেই কাগজপত্রগুলো খোঁজাখুঁজি করার চেষ্টা করে। সেই ফাঁকে মহিলাটি উসাংকে জিজ্ঞাসা করছে, জিনহো নিশ্চয়ই তোমাকে ফাঁসিয়েছে। তখন উসাং বলে, হ্যাঁ, জিনহো নিচতলার ভাড়াটিয়াকে খুন করে আমাকে ফাঁসিয়েছে। তখন মহিলাটি ইউসাংকে বলে, তুমি যদি এখান থেকে আমাকে বাঁচিয়ে নাও তাহলে আমি তোমার সব ঋণ শোধ করে দেব। উসাং তখন তার কথায় রাজি হয়ে যায় আর একটা ব্লেড নিয়ে তার হাতের বাঁধন খুলে দেয়। অন্যদিকে জিনহো মহিলাটির ঘর খোঁজাখুঁজি করে কোনো কিছু না পেয়ে তাকে মারার জন্য নিয়ে যায়। হঠাৎ করে তার ঘরে দেখে অনেক টাকা। মহিলাটি বারবার মাপ চাইতে থাকে। ওসাং তখন ওই মহিলাটিকে বাঁচানোর জন্য তার ঘরে থাকা পিস্তলটি নিয়ে এসে গুলি করতে গেলে দেখে পিস্তলের ভেতরে একটাও গুলি নাই। জিনহো তখন রেগে বলে, তুই আমার সাথে এই বেইমানি করলি? এই বলে জিনহো ওসাংকে মারতে থাকে। পিছন থেকে ওই মহিলা আসে আর একটা বিষাক্ত গ্যাস দিয়ে জিনহোকে আক্রমণ করে। জিনহো নিজেকে বাঁচাতে গিয়ে অনেক বেশি আহত হয়ে পড়ে। ওই মহিলা উসাংকে বলে জিনহোকে মেরে ফেলার জন্য, কিন্তু উসাং জিনহোকে একদম মারতে চায় না। কিছুক্ষণ পর দেখা যায় জিনহো এমনিতেই মরে যায়। কিন্তু এরপরে বের হলো আসল রহস্য। মেইন কালপ্রিট হলো ওই মহিলা। অবশেষে উসাংকেও মারতে চায় ওই মহিলা। আসলে এই মহিলা কোনোভাবেই চায় না গরিব মানুষরা ফ্ল্যাট কিনে তাদের মতো বড়লোকদের সাথে বসবাস করুক। ঠিক তখনই ওই মহিলা একটা বই থেকে সেই ব্ল্যাক মানির কাগজপত্রগুলো বের করে আর বলে, তোদের মতো বোকারা কখনোই এটা খুঁজে বের করতে পারবে না। এভাবেই সে কোনোভাবে মানুষকে ফাঁসিয়ে কম দামে তাদের কাছ থেকে ফ্ল্যাট হাতিয়ে নেয়। উসাং ওখানে সবকিছু জেনেও তার কোনো কিছু করার নেই। তখন মহিলাটি উসাংকে মেরে ফেলতে যাবে, ঠিক তখনই জিনহো এসে তাকে বাঁচিয়ে নেয়। আসলে তখন জিনহো মরে না। সবাই ভেবেছিল জিনহো মারা গেছে, কিন্তু জিনহো আসলে তখনও বেঁচে ছিল। এরপর জিনহো উসাং এর কাছে সমস্ত ডকুমেন্টগুলো চায়, কিন্তু উসাং কোনো কিছু না দিয়ে সবকিছু পুড়িয়ে ফেলে আর সেখান থেকে চলে আসে। তার কিছুক্ষণ পরে দেখা যায় সেই গ্যাস ব্লাস্ট হয়ে সবাই মারা যায়, কিন্তু উসাং সৌভাগ্যবশত বেঁচে যায় আর সে হুঁশ ফিরে দেখে সে তখন হাসপাতালে। তখন তার আর কোনো কিছুই করার ছিল না, সে তার স্বপ্নের বাড়িটাও হারিয়ে ফেলেছে। এরপর সে তার মায়ের সঙ্গে গ্রামে ফিরে আসে। তার মা তাকে বলে, তোকে আর শহরে যেতে হবে না, তুই এখানেই থাক। কিন্তু এর কিছুদিন পর উসাং আবারও এখানে আসে। সে তার ফ্ল্যাটে ফেরে আর তার ড্রয়ার থেকে একটা বাড়ির ডকুমেন্ট বের করে। আসলে সে সেদিন সব ডকুমেন্ট পুড়িয়ে ফেললেও নিজের ফ্ল্যাটের ডকুমেন্টটা পোড়ায়নি। নিজের ফ্ল্যাটের ডকুমেন্টটা হাতে নিয়ে সে রহস্যময় এক হাসি দেয়। সে তার লোভটাকে আজও ঝেড়ে ফেলতে পারেনি। হয়তো সেও এরপর হয়ে উঠবে ওই মহিলার মতো রহস্যময় এক প্রতিবিম্ব, কিংবা এর বিপরীতে হতে পারে একজন ভালো মানুষ।